এই জন্য আমি এখনো ওইভাবে বলার সময় আসেনি। বলবো আমরা প্রয়োজন হলে, এভাবে বলার সময় এখনো আসেনি। এবং এটা রাজনৈতিক শিষ্টাচারেও আঘাত হয়, যেহেতু আমরা চাচ্ছি অতীতের রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে আসতে। আমরা নিজেরাই চাচ্ছি, আমাদের চেয়ারম্যান তারেক রহমান এর পরিকল্পনা আছে, উনি ওইভাবে আগাচ্ছে যে আমরা অতীতের রাজনৈতিক যে শিষ্টাচার, যে কালচার, যে অসভ্যতামি বর্বরতামি, এগুলোর থেকে বেরিয়ে আমরা মানে রাজনীতিকে সংস্কার করতে চাই। যেমনভাবে আমাদের চেয়ারম্যান যখন দেশে প্রত্যাবর্তন করে, ওনার বক্তব্যটা অ্যানালাইসিস করলে বুঝবেন, ওনাকে যারা হাড্ডিগুটি ভেঙে দিল তাদের কথা উনি একবার উচ্চারণ করলেন না। ওনার মাকে যারা জেলখানায় নিপীড়িত ঢুকিয়ে হত্যার দিকে ঠেলে দিল তাদের নামও তিনি নিলেন না। অর্থাৎ এর অর্থ হলো আমরা কারোর সাথে মারামারি করব না, আমরা রাজনৈতিক কালচারটাকে চেঞ্জ করব। তো সেই জন্যই আমি, আপনি দুইবার প্রশ্ন করার পরেও আমি ওদের নাম বলতে চাচ্ছি না, কারণ এখনো আরও দেখার বিষয় আছে, জানার বিষয় আছে। নিশ্চয়ই বিষয়টি তদন্ত হবে, তদন্ত হচ্ছে। আমরাও আসলে সাধারণ মানুষ হিসেবে জানতেই চাই যে এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে এবং তারা অবশ্যই যেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে বা তাদের আইনের আওতায় আনা যায়। ব্যারিস্টার আবু বকর মোল্লা, কথা দিয়েছিলাম যে আপনার কাছে প্রথমে আসবো বিরতির পর। যেটি আসলে জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে যে লিভিং প্লেইং ফিল্ড নিয়ে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল কথা বলছে, এমনকি বিএনপির মহাসচিবও বলেছে যে নির্বাচনে লিভিং প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি হয়নি। আহ, আপনারাও তাই মনে করেন কিনা? দেখুন, এটি তো মানে লেভেল প্লেইং হয়নি প্রথম কথাটি আমরা বলেছি, এনসিপি বলেছে, অন্যান্য অনেকে বলেছে, বিএনপির মহাসচিব হয়তো আজকে বলেছে আমি শুনলাম। প্রথম কথা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটি হচ্ছে না। এই কথাটি কেন আমরা প্রথমে বললাম, এটার বাস্তবতা কি? একটি দলের প্রধান বাংলাদেশে ফিরবেন, এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কল্যাণকর, ভালো। আমরা সকলে মিলে একটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন করতে চাচ্ছি। হি ইজ more than welcome to a democratic নিউ বাংলাদেশ। কিন্তু যেই ঘটনাটি ঘটলো, ওনাকে এয়ারপোর্ট থেকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে, স্পেশাল সিকিউরিটি দিয়ে, কয়েক হাজার সৈন্যের মাধ্যমে, নিরাপত্তার নামে এসকর্ট দিয়ে ওনাকে যেভাবে বরণ করে নিয়ে নিয়ে আসা হলো, এর পরবর্তী সময়ে ওনাকে যেভাবে সরকারের পক্ষ থেকে স্পেশালি টেক কেয়ার করা হলো, এখনো যেভাবে টেক কেয়ার করা হচ্ছে, এটি একটা দিক। আর সেকেন্ড কথা হচ্ছে যে নির্বাচন যখন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন, প্রাথমিক বাছাইয়ে নির্বাচন কমিশন অথবা সরকারের পক্ষ থেকে যেই ভূমিকাটি পালন করা হলো, এখানে মানে মেইনলি বিএনপির সাথে এক ধরনের ট্রিটমেন্ট করা হলো, বিএনপির প্রার্থীদের সাথে জামাত, এনসিপি, অন্যান্য দলের সাথে অন্য ধরনের ট্রিটমেন্ট করা হলো। বিএনপির, আমার জানা মতে বিএনপির অধিকাংশ নেতা যারা, যাদের ডুয়েল সিটিজেনশিপ ছিল এবং যাদের ঋণ খেলাপি ছিল, তাদের কারোরই প্রার্থী বাতিল হয়নি আমার জানা মতে। আমি অনেককেই চিনি, অনেকের কথা জানি যাদের ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, যাদের ঋণ খেলাপি রয়েছে, কিন্তু কোথাও আমি এই যাদেরকে বিষয়টা চিনি। নিয়ে কি আপনারা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন বা বলেছেন কি? দেখুন, আমাদের নেতা ডক্টর তাহের, উনি কিন্তু মিডিয়াতে একটু করে কথাটি বলেছেন যে এখানে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে, যে জামাতের প্রার্থী ডুয়েল সিটিজেনশিপ থাকলে তার মানে নির্বাচনের প্রার্থীতা বাতিল, আর জামাতের নেতাদের তো ঋণ খেলাপি নাই। যেখানে ঋণ খেলাপির তথ্য গোপন করা হয়েছে, ঋণ খেলাপির স্পষ্ট অভিযোগ রয়েছে বিএনপির কয়েকজন সিনিয়র নেতাদের বিরুদ্ধে, সেটি টাচই করা হলো না। ডুয়েল সিটিজেনশিপ যাদের রয়েছে তাদের ব্যাপারে টাচই করা হলো না। এনসিপির একজন নেতা গত কয়েকদিন আগে উনি বললেন যে মানে সিলেটের ডিসি সাহেব বিএনপির একজন নেতার ব্যাপারে উনি এ ব্যাপারে কথাই বলছেন না, যে তাকে যখন এই ব্যাপারটি ওনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে একজন প্রার্থী, বিএনপির একজন নেতা, দুজন নেতা, তাদের বিদেশে নাগরিকত্ব রয়েছে, কিন্তু মানে ডিসি সাহেব কি করলেন যে ওনাদেরটি বললেন যে ওনারা নির্বাচন করতে পারবে, পরবর্তীতে যদি প্রমাণ না হয় ওনাদেরকে মানে ওনাদের নির্বাচনের প্রার্থীতা বৈধ থাকবে না। কিন্তু একই কারণে এনসিপির যিনি নেতা, তাকে কিন্তু ডুয়েল সিটিজেনশিপের কারণে তাকে প্রার্থীতা মানে অ্যাকসেপ্ট করা হলো না।
তেমনি করে জামাত ইসলামের ক্ষেত্রে যাদের ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারে ইস্যু ছিল তাদের প্রার্থিতা গ্রহণ করাই হলো না। তো একই মানে মানে একই কারণে আপনি দুই দলের দুই অথবা দুইটি জোটের সাথে আপনি ডিফারেন্ট আচরণ করবেন এবং ঋণ খেলাপের মতো এত বড় একটা ব্যাপার আপনি কমপ্লিটলি ইগনোর করে যাবেন। এখানে লেভেল প্লেইং ফিল্ড কি হলো? তারপরেও এরপরে সরকারের একটি বিভাগের প্রধান বাংলাদেশে একটি বড় দলের প্রধানের সাথে দেখা করতে চায় দেখা করতে যায় কোন কারণে? সিকিউরিটি ইস্যু থাকলে ওনারা সিকিউরিটি ব্যাপারটি ওনারা ডিল করবেন, কিন্তু ওনাকে কেন তারেক সাহেবের সাথে দেখা করতে যেতে হবে, স্পেশাল রুদ্ধদ্বার মিটিং করতে হবে? এটি দিয়ে ওনারা কি আগে থেকে আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন? ওনারা কি মেসেজ দিচ্ছেন পুরো জাতিকে যে না, বিএনপির সাথে আমাদের ট্রিটমেন্ট এক ধরনের হবে, বিএনপিকে আমরা গ্রহণ করে নিয়েছি, বরণ করে নিয়েছি, বিএনপি আগামী দিনের ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে, জনগণ যেন আমরা কুর্নিশ করছি আপনারাও কুর্নিশ করবেন। ইট হ্যাজ স্টার্টেড অলরেডি। এই মেসেজ তারা দিতে চাচ্ছে, যেটা নাহিদুল ইসলামও আজকে বললেন এবং আমাদের নেতা ডাক্তার তাহের 3 দিন আগে উনি প্রেস কনফারেন্সে বলেছেন। তো এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয়নি। এখানে একটি দলের প্রতি স্পেশাল ট্রিটমেন্ট এবং স্পেশাল ঝুঁকে যাওয়া, এই স্পেশাল ট্রিটমেন্টটি কেন দেওয়া হচ্ছে ওয়াদুদ ভাইয়া? আপনার কাছে আসলে যে প্রশ্নটি এর মধ্যে আবু বকর উল্লেখ করেছেন যে তাদের অনেক প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে ঋণ খেলাপির বলে, কিন্তু আপনাদের অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ হয়ে যাচ্ছে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও, এই অভিযোগ তিনি করেছেন। এবং হ্যাঁ, ডুয়েল সিটিজেনশিপের কথাও উনি বলেছেন। তো এখন শুনতে পাচ্ছেন? জি জি জি। আসলে জামাত ইসলামের সম্মানিত মুখপাত্র যে কথাগুলো বলছেন, এগুলো অনেকটা, আমি ওনাকে তো শ্রদ্ধা করি, এটা একটু শিশু সুলভ কথাবার্তা। যেমন ধরেন যে মনোনয়ন বাছাইতে কে ঋণ খিলাপি, এটা বাংলাদেশ ব্যাংকে কিন্তু ইলেকশন কমিশনকে পাঠিয়ে দেয়। আর যে কোনো প্রার্থী কিন্তু চাইলে অপোজিট প্রার্থী কার ঋণ খেলাপি আছে এটা কিন্তু একটা ব্যাংক থেকে বাইর করা সম্ভব, যে কোনো একটা ব্যাংক থেকেই। তো ঋণ খেলাপি বাংলাদেশ ব্যাংক থেকে পাঠাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকে রিটার্নিং অফিসাররা, আইদার রিটার্নিং অফিসারের পক্ষে আপনার ইলেকশন কমিশন প্রত্যেকটা প্রার্থীর ঋণ খেলাপি রিপোর্ট চেয়েছে, সেই রিপোর্টটা ডিসির সামনে হাজির ছিল। অতএব ওখানে লুকোচুরি করে কোনো ঋণ খেলাপিকে পার পাইয়ে দেওয়া শুরু। আচ্ছা অদূর সাহেব, আপনি যে এইভাবে ব্লান্ট কমেন্ট করলেন, আমার কথা, আপনি যে ব্লান্ট কমেন্ট করেছেন, আপনি কথা বলবেন, আমার কথার মধ্যে আপনি আমার সম্পর্কে তাহলে আমি করার আগে আপনি জানা আমার কথার মধ্যে আপনি এইভাবে কমেন্ট পারেন করতে না, পারেন না। নো অদূর সাহেব, আপনি এইভাবে কমেন্ট করতে পারেন না। আপনি আমার কথার মধ্যে ঢুকতে পারেন না। আপনি জেনে কথা বলবেন, আমি যে রেফারেন্স দিয়েছি আপনি রেফারেন্সগুলো সত্য করে সেটা জেনে কথা বলবেন। আপনি হয়তো কেন আপনি ইন্টারফেয়ার করছেন, এটা কি গণতন্ত্র? গণতন্ত্রের কথা বলছেন। আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি, আমাকে আমি আপনি জেনে কথা বলেছি, আমার বক্তব্যের পরে স্মরণ করাই দেন। আপনার যখন ফ্লোর আসবে তখন বলেন। এই কালচার তো আপনি বলেন, আমি আপনাকে বলছি যে আপনি না জেনে কথা বলেছেন। এটা আপনি একটু পরে বলেন। আপনি যখন বলছেন আমিও তো বলতে পারতাম। আপনি জি আপনি বলার ফ্লোর দিয়েছি। আপনি যখন কথাগুলো বলেছেন আমি কিন্তু বলতে পারতাম তখন যে আপনি ভুল বলছেন, অসত্য বলছেন। আমি কিন্তু তা বলি নাই, কারণ আপনি বলেন, আপনি বলে যান। এটাই কিন্তু টকশোর একটা কালচার। টকশোতে আমি জানি আপনি আগান, আপনি বলেন আমি জানি। টকশোতে আগে আমরা বক্তব্যগুলো আসলে আপনারা আওয়ামী লীগের মতো শুরু করছেন যা দেখা যাচ্ছে। এখন বিষয়টা হলো যে আপনার এই তথ্যগুলো আপনার ইয়ের কাছে আছে, রিটার্নিং অফিসারের কাছে আছে। আর ডুয়েল সিটিজেনশিপ, সেখানেও কোনো কিছু কেউ লুকানোর সুযোগ নাই। যদি আমি প্রয়োজন মনে করি আমার অপোজিশন প্রার্থীর ডুয়েল নাগরিকত্ব আছে, তাহলে আমারই তো দায়িত্ব সেটা প্লেস করে দেওয়া, বের করে দেওয়া। আর তাছাড়া নির্বাচন আইনে অথবা আরপিআর তো বলাই আছে, যদি কোনো তথ্য গোপন করে কেউ সংসদ সদস্য হওয়ার পরেও বাতিল হবে। অতএব এখানে ডুয়েল কারেন্ট সিটিজেনশিপ অথবা ঋণ নিয়ে মানে হাইড করার কোনো সুযোগ নাই। আর রিটার্নিং অফিসারদের তো ম্যাক্সিমামই ওনাদের পছন্দের লোক। প্রায় তো আমরা জানি যে প্রায় 40টা রিটার্নিং অফিসার ওনাদের লোক, জামাত ইসলামের সমর্থিত ডিসি। এটাও তো শোনা যায়। তাহলে তারা কেন জামাত ইসলামের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে? এটা তো খুবই দুঃখজনক। জামাত ইসলামের লোক হয়ে জামাত ইসলামের প্রতি বৈষম্যমূলক আচরণ করানো তো এটা খুবই অন্যায় কথা। আর উনি যেভাবে, আমি ওনাকে তো শ্রদ্ধা করি, উনি যেভাবে কথাটা আমার কাউন্টার দিলেন
এটা তো আর একটু পরে, যেমন এখন উনি শুনছেন, পরে অবশ্যই দিবেন। এটা তো পুরো আওয়ামী লীগের মনে হয় ভূমিকাটা, দায়িত্ব ওনারা নিয়েছেন এখন। আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগের ক্যারেক্টার, আওয়ামী লীগের যে রোলটা ওনারাই বোধহয় প্লে করতেছেন আওয়ামী লীগের হয়ে, যা মনে হচ্ছে। তো যাই হোক, আমি মনে করি তারেক রহমানকে যে বিশেষ নিরাপত্তা কেন দেওয়া হলো, বিশেষ নিরাপত্তা এই জন্যই দেওয়া হলো, কিছু রাজনৈতিক দল হাদির মতো ছেলেদেরকে, সম্ভাবনাময় ছেলেদেরকে হত্যা করতে পারে। কিছু রাজনৈতিক দল বাংলাদেশের মিডিয়া হাউসে হামলা করতে পারে, উদিসি এবং আপনার ছায়ানট পুড়িয়ে দিতে পারে। আর কিছু ওই রাজনৈতিক দলের ছাত্র নেতারা ফেসবুকে পোস্ট দিয়ে ঘোষণা দেয়, ছায়ানটে যাও আগুন লাগাও, উদিসিতে যাও আগুন লাগাও। কারা? বিফি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, এরকম পর্যায়ে ছাত্র সংগঠনের নেতারা যদি এইভাবে ডিক্লারেশন দেয়, তাহলে দেশে যে একটা অস্থিরতা আছে, মানে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য একটা মহল বসে আছে, এটা তো প্রশাসন জানে, এটা তো আমরা জানি, তারেক রহমান জানে, বিএনপি জানে। আর তারেক রহমানের উপরে যে পার্সোনালি যে থ্রেড আছে, এটা তো দেশবাসী সবাই জানে। তারেক রহমান তো তার মায়ের অসুস্থতার মধ্যে ফেসবুক পোস্টেই বলে দিয়েছে যে আমি কেন আসতে পারছি না, সেটা আরও অনেক কিছুর সাথে অনেকেই কনসার্ন। তো তাহলে তার নিরাপত্তা দেওয়া কি দেশের দায়িত্ব না? সে এখানে একটি যেহেতু কোনো আমাদের রাজনৈতিক সাথে দলের মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আছেন, তিনি হয়তো এইটি একটু বলতেই পারবেন রাজনৈতিক দলগুলোর প্রতি বরাবরই সরকারের জায়গা থেকে চেষ্টা, তারা যাতে নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা বা স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারেন সেটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আলোচনা শুরুতেও আসলে সেই বিষয় নিয়েও কথা বলছিলাম। আমি এক সেকেন্ড জি এই বিষয়ে আমি এক সেকেন্ড কথা বলে শেষ করি। আমাকে জি একটু আমি একটা রেসপন্ড উদাহরণ করতে দিয়ে হবে। না, বলছি জি যে, অবশ্যই আমাদের আরেকজন যেহেতু অতিথি আছেন, আমরা আমি মনিটা শর্মী তার কাছে আমি আসবো। উদাহরণ দিয়ে বলছি যে, যেমন যেমন দেখুন, তারেক রহমান কিন্তু আপনার 24-এর অর্থাৎ জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে বা আনুষঙ্গিক আরো কিছু বিষয়ের ধর্মীয় অনুষ্ঠানে ওদের জন্য মুনাজাত করতে প্রোগ্রাম দিয়েছিলেন। ইলেকশন কমিশন থেকে ওনাকে কিন্তু বলা হলো, রিকোয়েস্ট করা হলো যে না, আপনি এটা গেলে নির্বাচন আচরণবিধিতে আঘাত হবে। তারেক রহমান তো সম্মান করে সেটা থামিয়ে দিয়েছেন, প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। তাহলে তারেক রহমানকে বিশেষ ফ্যাসিলিটি কোথায় দেওয়া হলো? তারেক রহমান যে একটা কবর জিয়ারত করতে যেতে চাইলো, সেখানে যেতে দেওয়া হলো না। চট্টগ্রামে ওনার মায়ের দোয়া হওয়ার কথা, একটা মসজিদের ভিতরে মায়ের দোয়া, মানে ওনার নেত্রীর দোয়া, সেইখানে সেটাও ক্যান্সেল করলো। কেন ক্যান্সেল করলো? ওনাকে কিন্তু ইলেকশন কমিশন যা ভালো মনে করছে তাই বলেছে, উনি মেনে নিয়েছে। অতএব তারেক রহমানকে স্পেশাল কোনো ফ্যাসিলিটিস কেউ দিচ্ছে না, সরকার দিচ্ছে না। নাগরিক হিসাবে, একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে ওনার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, সরকার করতে হবে। কিন্তু যে প্রশ্নটা এসে বারবার অন্য রাজনৈতিক দলগুলো বলছেন, শুধু তারেক রহমান নয়, অন্য অন্য রাজনৈতিক দলও যাতে আসলে এই অন্য সুবিধার রাজনৈতিক আওতায় দলগুলো আসে। আমার মনে হয় জি, একটু ক্লারিফিকেশন দেওয়ার সুযোগ জি আছে। জি অন্য রাজনৈতিক আমরা দলগুলো আমরা একটু কোনো আমাদের live threat নাই। আমরা একটু আমাদের উপপ্রেস সচিবের একটু বক্তব্যটা শুনি। অন্য জি না। জি আরেক জি সেকেন্ডে বলি, আমরা- অন্য রাজনৈতিক নেতাগুলো লাইভ থ্রেড নাই, বরঞ্চ অন্য নেতাগুলোই, অন্য দলের নেতাগুলোই অন্যদের জন্য লাইভ থ্রেড। না, আমার মনে হয় যে আমাদের বলার যেমন সবার সুযোগ পাওয়া উচিত, তেমনি শোনার ধৈর্যটাও সবার থাকা উচিত। তো রাজনীতিতে এইটুকু না থাকলে তো আসলে খুব কঠিন পরিস্থিতি। যে প্রসঙ্গটা আপনি বলেছেন যে কেন ওনাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হলো, এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে উনি যখন দেশে এসেছেন তখন আপনার ব্যাপক জনসমাগম হয়েছে। আপনি জানেন যে এরকম জনসমাগম যখন হয় তখন নানা ধরনের এলিমেন্ট সেখানে ঢুকে যেতে পারে এবং ঢুকে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার সুযোগ নিতে পারে। তো এসব ক্ষেত্রে তো রাষ্ট্রকে ব্যবস্থা নিতেই হবে। এটা তারেক রহমান না হয়ে অন্য কেউ হলেও এই ব্যবস্থাটা রাষ্ট্রকে নিতেই হতো, কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব। ওখানে শুধু আপনার ওই যে জনসমাগম, সেখানে কেউ বলেছেন মিলিয়ন পেরিয়ে গেছে, সেখানে শুধুমাত্র যে তারেক রহমান উপস্থিত ছিলেন তা না, সেখানে তো দেশের লক্ষ লক্ষ নাগরিকও উপস্থিত ছিলেন। সো কোনো একটা ঘটনা ঘটলে সেখানে তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যেমন আশঙ্কা ছিল, যেই দেশের নাগরিকগুলো ওখানে ওনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সেখানে তাদের নিরাপত্তাও বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা ছিল। তো সেক্ষেত্রে এই নিরাপত্তাটা সরকারকে দিতেই হতো।
এটার কোনো মানে নিরাপত্তা আসলে নন নেগোশিয়েবল একটা জিনিস, এখানে এটা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। এটা হলো একটা দিক। এখানে আর মাত্রার ঘাটতি হয়েছে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন, মাত্রার ঘাটতি হয়েছে কিনা। না, মাত্রা তো নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন নিরাপদ বোধ না করবেন বা নিরাপত্তার বোর্ডটা না আসবে, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা এনশিওর করার চেষ্টা করা হবে। নিরাপত্তা তো আর এটা আংশিক দেওয়ার কোনো সুযোগ নেই, এটা দিলে পূর্ণ মাত্রা দিয়ে দিতে হবে আপনার। দ্বিতীয় যেই ইভেন্টটা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা, সেখানে আমি মনে করি এটা সারা দেশের মানুষের আবেগের সাথে একটা সম্পর্কিত। সব রাজনৈতিক দল মত নির্বিশেষে সেখানে সাধারণ মানুষ সেখানে গিয়েছেন, এবং সেখানে তারেক রহমান কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে যাননি এবং উনি কোনো রাজনৈতিক বক্তব্যও দেননি। উনি একজন সন্তান হিসেবে গিয়েছিলেন, এবং উনি একজন সন্তান হিসেবে উনি একটা জানাজায় অংশ নিয়েছেন। কার জানাজায় অংশ নিয়েছেন? যার জানাজায় অংশ নিয়েছেন তিনি একাধারে তো দেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু এর পাশাপাশি উনি কিন্তু রাষ্ট্র কর্তৃক ঘোষিত একজন ভিভিআইপি। তো রাষ্ট্র কর্তৃক যখন ঘোষিত একজন ভিভিআইপির কোনো সেটা যদি নামাজে জানাজাও হয়, সেখানেও কিছু প্রোটোকল থাকে, সেই প্রোটোকলগুলো রাষ্ট্রকে অনুসরণ করতে হয়েছেই। সো এটাকে আমি মনে করি না যে এখানে কোনো বাড়াবাড়ি হয়েছে বা এখানে কোনো বৈষম্য হয়েছে। নিশ্চয়ই আমাদের অন্য রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদের যদি কোনো সিকিউরিটি কনসার্ন থাকে, আপনি দেখেছেন যে এর আগে আমাদের যে জুলাই আন্দোলনের যে আইকন ওসমান হাদি, তার হত্যাকাণ্ডের পরে আপনার একটা নিরাপত্তাজনিত একটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল, এবং সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে সিকিউরিটির একটা প্রোটোকল সরবরাহ করা হয়েছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে নিজের সিকিউরিটিটাকে নিজেরও একটু সতর্কতার বিষয় আছে। পাশাপাশি যেই রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রার্থী যারা আছেন, যারা আপনার গানম্যান চেয়েছেন বা বাড়তি নিরাপত্তা চেয়েছেন, তাদেরকে সেই নিরাপত্তা কেউ চেয়েছেন কোনো রাজনৈতিক হ্যাঁ চেয়েছেন, অনেকেই চেয়েছেন এবং অনেকে পেয়েছেন। আপনার তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসলে নিরাপত্তার ক্ষেত্রে দল দেখার কোনো সুযোগ নেই, আসলে দল বা ব্যক্তি দেখার সুযোগ নেই। এখানে সবাইকে নিরাপদ রাখতে হবে, এটা সরকারের এটা মানে দায়িত্বের অংশ এবং কর্তব্য, তাকে এটা করতেই হবে। করতে গিয়ে হয়তো সাফল্য ব্যর্থতার থাকতে পারে, কখনো কখনো সফল হতে পারে, কখনো কখনো কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু এইগুলো আসলে নেগোশিয়েবল করার কিছু নাই। আর এগুলো নিয়ে আলোচনা করারও কিছু নাই যে ওকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, আমাকে কেন দেওয়া হচ্ছে না। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এইটুকু পরিবর্তন আমরা অন্তত আশা করতে পারি, যে আমরা আসলে অন্যের অধিকারটাকে শ্রদ্ধা করব। অন্য যদি কোনো সে যদি কোনো সুযোগ সুবিধা পায়, আমি যদি মনে করি যে আমারও এটা প্রাপ্য, তাহলে আমি আমারটা নিয়েও কথা বলবো। এই সংস্কৃতিটা যদি আমাদের ফিরে আসে, তাহলে রাজনীতিতেও গুণগত পরিবর্তন আসবে, আমাদের সমাজেও গুণগত পরিবর্তন আসবে। আমি আশা করি যে আমাদের সবগুলো রাজনৈতিক দলই এই বিষয়টা মাথায় রেখে কাজ করবে। মনিরা শারমিন, আপনি কতটা আশ্বস্ত হতে পারলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের বক্তব্যে? কারণ আপনারাও একই রকম আসলে বক্তব্য দিয়েছেন যে কাউকে বিশেষভাবে আসলে নিরাপত্তার বিষয়টি রাখা হচ্ছে বা ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, আমি আসলে এই নিরাপত্তা অবশ্যই প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, ইভেন আসলে আমি যেটা ভাবি যে প্রত্যেক ভোটার যারা আসলে ভোট কেন্দ্রে যাবেন, তাদের নিরাপত্তা আসলে এভাবে কিভাবে নিশ্চিত করবেন আহ সরকারের পক্ষ থেকে, এটা আমার একটা বড় কনসার্ন। এবং এই যে নিরাপত্তার যে মাত্রার কথা বলা হচ্ছে, যে এক একজনের জন্য নিরাপত্তা ব্যবস্থা এক এক রকম, এই আলোচনা যখন হয় তখন আসলে এটা এটা তো ইনএভিটেবল, প্রত্যেকেরই নিরাপত্তা দিতে হবে। এবং অবশ্যই আমি এটা মনে করি যে তারেক রহমান তিনি বহুদিন দেশের বাইরে ছিলেন, এবং বাইরে থেকেই দেশ পরিচালনা করেছেন বহুদিন, এবং সেই জায়গা থেকে উনি আসার ব্যাপারটা আমরা অনেকে আশ্বস্ত হতে পারছিলাম না যে আসলেই নির্বাচনটা হবে কিনা। তো উনি এসে এটি অন্তত কনফার্ম করেছেন যে না, নির্বাচনটি হচ্ছে। তো এই জায়গা থেকে অবশ্যই ওনার আসার ব্যাপারে তো অনেক বাধা বিপত্তির কথা উনি নিজেই ওনার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখেছেন, কারণ অনেক আম, দেশীয়, এবং আমার মনে হয়েছে স্ট্যাটাসটি পরে দেশীয় এবং আন্তর্জাতিক অনেক ধরনের কনসার্ন ওনার নিয়ে আসতে হয়েছে বাংলাদেশে। সুতরাং সেই জায়গা থেকে তো উনি এক ধরনের প্রোটোকল পাচ্ছেন। কিন্তু মুশকিলের জায়গা কোথায় বলেন তো? মুশকিলের জায়গা হচ্ছে যখন এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয়, সেখানে আসলে খুব বেশি আমরা নিরাপত্তা দেখতে পাই না। আবার ধরেন আমরা যখন গোপালগঞ্জে গিয়ে আমরা যেই ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছিলাম,
মোটামুটি প্রাণনাশের প্রত্যেককে আমরা প্রাণনাশের হুমকির মধ্যে পড়েছিলাম। তো সেই জায়গাতে আসলে আমাদের যখন আসলে উদ্ধার করতে যাওয়া হয়, আমরা বহুক্ষণ অবরুদ্ধ থাকার পরে আমরা যখন আসলে আর্মির যখন একটা সাপোর্ট পাই, তারপরে আমরা আমাদের নেতারা কেন এপিসি তে উঠলেন সেটা নিয়ে একটা বড় ধরনের ঝড় মিডিয়াতে বয়ে যায়। এটি এটি একটা রাজনৈতিক ইস্যু হয়ে যায়। তখন আসলে জুলাইয়ের আন্দোলনের যারা নেতারা, তাদের নিরাপত্তাটা এত গুরুত্বপূর্ণ মনে হয় না, অথচ 88 কোটি টাকার নিশ্ছিদ্র বুলেট প্রুফ গাড়িতে আসলে যখন তারেক রহমানের জন্য সেই বন্দোবস্ত করা হয় এবং অস্ত্রের লাইসেন্স করা হয় এবং সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরে যেটা আবার ভ্যালিডেট করা হয় যে না, উনি তো আসলে ভিভিআইপি, বা উনি তো আসলে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একজন, তো ওনাকে তো এটা লেজিটিমেসি দেয়া দেয়া হয় আর কি সরকারের পক্ষ থেকে, সেটি আমার একটু অবাক লাগে। এবং দেখেন, এখানে আসলে নিরাপত্তা আসলে সকলের জন্য খুব জরুরি। এটি তো আসলে অস্বীকার করার জায়গা নাই। তবে আপনি যদি চিন্তা করেন যে আজকে ঢাকা শহরে যদি কেউ বেরোয়, প্রত্যেকটি জায়গায় যত বড় বড় ব্যানার, ফেস্টুন, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যাই তখন আমার কাছে মনে হয় যে আম, মানে অলরেডি আসলে ঘোষিত প্রধানমন্ত্রী আছে কেউ একজন, না হলে আসলে এই যে যেখানে যেখানে নির্বাচনী প্রচারণা চলছে এবং উনিও একজন প্রার্থী, সেখানে আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় না। এবং প্রত্যেকটি ফেস্টুনের জায়গাতেই দেখবেন যে 2 লাইন 3 লাইন করে লেখা, সেটিও কিন্তু নির্বাচনী প্রচারণার বা ইশতেহারের অংশ। কৃষকরা কি পাবে, বা আহ, অর্থাৎ আপনি মনে নারীরা করছেন কি পাবে, তো আপনারা এই মনে করছেন যে বিষয়গুলো এরই কিন্তু মধ্যে আসলে আমরা আচরণবিধি লঙ্ঘনের মতো নানা রকম ঘটনা ঘটেছে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নানা নেতা রকম থেকে ঘটনা শুরু করে। ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা একদম আলোচনায় ফিরবো। একদম একদম। মনিরা শারমিন, আপনি আছেন আমাদের সাথে, বিরতির পর আমরা আলোচনাটা নিশ্চয়ই চালিয়ে যাব, অন্যান্য অতিথিরাও আছেন। বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে আছে, যদি আপনাদের কাছে সেরকম তথ্য থেকে থাকে তাহলে কিভাবে তারা বিএনপি থেকে এগিয়ে আছে বলতে আসলে আপনারা কি বুঝিয়েছেন? না দেখেন, প্রথমত আমি যদি বলি যে জোটের থেকেও আহ, যদি বলি যে আমাদের যারা মোটামুটি প্রথম থেকেই কাজ করছিলেন, যেই এনসিপির যে নেতৃত্ব, তারা কিন্তু মানে মাঠেই বহুদিন ধরেই কাজ করছেন। এবং এই মাঠের যদি বলি যে সাধারণ মানুষের সাথে এক ধরনের সম্পর্ক এবং প্রচারণার ক্ষেত্রে আর কি তারা সাধারণ মানুষের সাথে সেই সংযোগটা রেখেছেন। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমাদের যারা প্রার্থীরা, আমরা তো জানি যে সবার প্রথমেই বোধহয় জামাত বোধহয় তার প্রার্থী মনোনীত করেছে, এবং তাদের যেহেতু চেইন অফ কমান্ড অনেক স্ট্রং, সেই জায়গা থেকে তাদের ওই বিদ্রোহী বা আম, ওই একটা আসন নিয়ে আসলে নড়াচড়ার খুব বেশি সুযোগ থাকে না। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখছি, তারা বহুদিন ধরেই কাজ করে আসছে। তো সেই জায়গা থেকে উনি এই কথাটা বলতে পারেন। যে প্রচারণার ক্ষেত্রে তো আসলে আমি যদি বলি যে জোট হিসেবে তো আসলে মাঠে নামা বা আনুষ্ঠানিক মাঠে নামার সুযোগ তো আসলে এখনো সামনে আসছে। কিন্তু অল্প পরিসরে আসলে সবাই নিজেদের মতো করে প্রচারণাটা চালাচ্ছে, সেই হিসেবে সম্ভবত উনি বলেছেন। বদরুল ভাইয়া, আপনার কাছে কি মনে হচ্ছে যে জোটের অন্যান্য যেসব শরিক দলগুলো রয়েছে তারা তাদের মতো করে নির্বাচনে নানা রকম প্রচারণা হোক, নানাভাবে নিজেদের, বিশেষ করে এখন আসলে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি আসলে নানা ধরনের তথ্য বা নিজের পক্ষে ভোট টানার যে প্রক্রিয়াটি আমরা দেখি, সেখানে বিএনপির আসলে অবস্থানটা কি? না, বিএনপি আচরণবিধিকে প্রতি সম্মান রেখে বিএনপি কাজ করে যাচ্ছে। যেহেতু আচরণবিধিতে 22 তারিখ পর্যন্ত, 21 তারিখ বা 22 তারিখ পর্যন্ত কোনো নির্বাচনী কার্যক্রম প্রচারণা করা যাবে না, সেই হিসেবে বিএনপি তার কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছে। এবং কোন জোটের সমর্থন বেশি কি নাই সেটা 12 তারিখ সন্ধ্যায় প্রমাণিত হয়ে যাবে। আমি তো মনে করি কিছু কিছু জোটের যে অস্তিত্ব এবং তাদের যে বিকাশ, এই বিকাশটা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে তারা কারো কারোর সাথে জোট করে। কারণ মানুষ যেটা প্রত্যাশা করেছিল এই জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে, যে বোধহয় সামথিং স্পেশাল একটা থার্ড মানে পোর্শন বেরিয়ে আসবে, যেটা নয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জামাত, একটা ডিফারেন্ট একটা রাজনীতি আসবে, এরকম একটা প্রত্যাশা মানুষের মধ্যে ছিল। যে প্রত্যাশাটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরেও ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেটা এনসিপিতে রূপ নিল এবং সেটা জামাত ইসলামের সাথে জোট করলো। এই জোট করার মধ্য দিয়ে আমি মনে হয় আমার কাছে ওই জোটের মানে ভোটের বেশি তো দূরে থাক,
অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়ার অবস্থায় দেখা দিয়েছে। কারণ মানুষের মধ্যে ৭১ খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিষয়, এটাকে মানুষ অনেক বেশি কনসার্ন। সো ৭১-এর বিতর্কিত বিষয়ে এই প্রজন্মের তরুণ প্রজন্মের বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিকরা নিজেদেরকে বিলিয়ে দিবে, এটা মানুষ বোধহয় রেডি ছিল না, আশা করে নাই। তো সেই কারণে আপনার ধরেন ওই জোটের অবস্থা আমার মনে হয় আরও খারাপের দিকে গেছে। এর মধ্যে আবার কালকে পরশু শুনলাম প্রথমবার আপনার 30 সিট দেওয়া হচ্ছে, এখন মাঝখানে শোনা যাচ্ছে 10 সিট দেওয়া হবে। তো এখন কিছু কিছু ইউটিউবাররা, ব্লগাররা বলছে ঘোল দিয়ে দুধ দেখিয়ে ঘোল খাওয়াই দিয়েছে, ঘোল খাইয়ে দিয়েছে, এরকম কিছু হেডলাইনও হচ্ছে। তো সব মিলিয়ে আমি মনে করি জামাত ইসলামের তো ধরেন লিমিটেড ভোট, আর বিএনপির সুইং ভোট আছে, শুধু লিমিটেড ভোট না, সুইং ভোটও আছে, যেটা আওয়ামী লীগেরও ছিল। জামাত ইসলাম হলো একটা অ্যাকাউন্টে যা টাকা থাকে ওটা উঠাতে গেলে আপনি তার কম বেশি উঠাতে পারবেন না। জামাত ইসলামের লাইক দ্যাট অ্যাকাউন্টের ভোটগুলো আছে, এখানে নতুন করে কিছু বাড়ার কমার বিষয় নাই। ধরেন 96-তে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে, কত সিট পেয়েছিল, সেটাকে যদি আপনি এখন হিসাব করেন 5 গুণ বাড়িয়ে দেন, 5 গুণ ভোট এবং আসন বাড়িয়ে দেন, তাহলে কয়টা সিট হয়? কারণ 5 গুণ বাড়াবেন, জনসংখ্যা বাড়ছে, ওনাদের সমর্থনও বাড়ছে, সব দলের সমর্থনও বাড়ছে, বিশেষ করে পুরানো দলগুলোর। অতএব এখন কোন জোটের সমর্থন বেশি, কোন দলের সমর্থন কম, এটা বলার সময় বোধহয় এখনো আসে নাই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনারা কি এনসিপি কি ঘোল খাইয়ে দিয়েছেন, এরকম কি আসলেই কোনো রকম অবস্থা কি? কারণ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এভাবে আসলে আপনাদেরকে নিয়ে বলা হচ্ছে। ধন্যবাদ। দেখুন, আমাকে কয়েকটা বিষয়ে রেসপন্ড করতে হচ্ছে। ওয়াদুদ জি। সাহেব যে কথাটি বললেন, আমি কিন্তু স্পষ্ট করে বলেছি যে মানে রিটার্নিং অফিসাররা ডুয়েল সিটিজেনশিপের স্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও সিলেটে যে এনসিপির নেতা স্পষ্ট বলেছেন, সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমার ক্ষেত্রে ডুয়েল সিটিজেনশিপ ইস্যুতে আমার নমিনেশন বাতিল গ্রহণযোগ্য হয়নি, কিন্তু অন্যদের ব্যাপারে গ্রহণযোগ্য করা হয়েছে। এই ব্যাপারে ডিসি সাহেবের কাছে স্পষ্ট প্রমাণ ছিল। ওয়াদুদ সাহেব যদি না জেনে থাকেন, না জেনে যদি টকশোতে এসে কথা বলে থাকেন, উনি এখন টকশো না, প্রেস ব্রিফিংটি দেখতে পারেন। এনসিপি নেতা এহতেশাম সাহেবের প্রেস ব্রিফিং উনি দেখতে পারেন। উনি স্পষ্ট বলেছেন, ওনারা প্রমাণ দিয়েছেন এবং আমি ব্যাপারগুলো জানতাম। অর্থাৎ বিএনপির 2 জন নেতা তার ডুয়েল সিটিজেনশিপ ইস্যুতে মানে সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই ডিসি সাহেবের কাছে অবহিত করা হয়েছিল, কিন্তু উনি এহতেশাম সাহেবের মানে এনসিপির নেতা ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারটি উনি তথ্য পাইলেন, তার কারণে উনি গ্রহণ করলেন। তারপরে মানে বিএনপির আরো কয়েকজন নেতা, আমি নাম বলছি না, যাদের ডুয়েল সিটিজেনশিপের স্পষ্ট প্রমাণ মিডিয়াতে এসেছে, মানে সেখানে তাদের ব্যাপারে এবং ঋণ খেলাপির তথ্য সেখানে মানে ইয়ের কাছে ছিল, মানে ডিসি সাহেবের কাছে ছিল, কিন্তু ওনারা ইগনোর করে গিয়েছেন। এবং শুধু তাই নয়, বিএনপির কিছু কিছু নেতা যা ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন। এখন আজকে বলা হচ্ছে যে আসলে কি উনি বলছেন যে আমাদের 40 জন ডিসি আছে, ওনারা কেন এই কাজ করবেন? এটি প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আমি মোটা দাগে প্রশ্ন করেছি, সরকার বিএনপিকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে, ডুয়েল সিটিজেনশিপ এবং ঋণ খেলাপির স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, গোপন করা সত্ত্বেও, এবং এনসিপির কোন কোন নেতা এ ব্যাপারে আপিল করা সত্ত্বেও তারা মানে 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 ডিসি সাহেবরা এইগুলো আমলে না নিয়ে ডুয়েল সিটিজেনশিপ এবং ঋণ খেলাপির ব্যাপারটি একেবারে বিএনপির ক্ষেত্রে বেমালুম বলে গিয়ে জামাত এবং এনসিপির নেতা যাদের ডুয়েল সিটিজেনশিপ ছিল তাদের নমিনেশন আমরা ওনারা গ্রহণ করেন। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আসলে শেষ প্রশ্নটা ইনফরমেশন আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, পিছনের হয়তো আমাদের হাতে সময় আসলে কম, তো আলোচনা আসলে চলতেই থাকবে। যেটি আসলে বিভিন্ন জায়গায় বারবারই বলা হচ্ছে যে যে আসন ভাগাভাগির ক্ষেত্রে আসন যেটি এনসিপি চেয়েছে জামাতের কাছে, জামাত সেই আসনের সংখ্যাটি কমিয়ে দিয়েছে। আমাদের কোনো প্রশ্ন নেই। জি, আপনি বলেছেন এনসিপি কে আসন কমিয়ে দিয়েছে, না, এই ব্যাপারটি এখনো ফাইনাল হয়নি।
এনসিপি কে কত আসন দেওয়া হবে, জামাত কত আসনে ইলেকশন করবে, শরিকরা কত আসনে ইলেকশন করবে, এটি হচ্ছে নির্বাচনের ফিল্ডে কার কি মানে অবস্থা। কারণ আমরা তো শুধু মানে আসন পাওয়ার মানে আসন কে কতটা নিয়ে ইলেকশন করছি সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে মনিরা শারমিন, এই জুট যে কথাটি আসলে নিশ্চয়ই নির্বাচনে আপনার আমরা কানেও কতটুকু ভালো এসছে, করব। আবু বকর মোল্লা, ধন্যবাদ। মনিরা শারমিন, যে কথাটি আসলে আপনার কানেও এসছে এবং আমাদের একজন অতিথিও বলছিলেন, সেটি হচ্ছে যে এনসিপির কাছে যে প্রত্যাশার জায়গাটি ছিল, সেই জায়গায় যখন জামাতের সাথে তারা জোট করেন, সেটি এক ধরনের সাধারণ মানুষকে একটু আশাহত করেছে। সেটি আসলে আপনারা বুঝতে পারেন কিনা? এই ব্যাপারে কি আমি অ্যাড্রেস করব, এই ব্যাপারটা আমাকে একটু মনিরা শারমিনের কাছে আমার সময় হাতে একটু হ্যাঁ, কম। এখানে জি। জি, আচ্ছা, আমি একটু বলি। দেখেন, এখানে তো আসলে বলতে যে আম, রাজনীতি করলেই যে আসলে একেবারে নিউট্রালি কোনো কমেন্ট করা যাবে না, ব্যাপারটা তা না। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন, স্বাভাবিকভাবেই এনসিপি নতুন রাজনৈতিক দল। এটা আমাদের আমাদের সবারই ইচ্ছা ছিল যে আমরা যদি 300 আসনে প্রার্থী দিতে পারতাম, আমরা যদি 300 আসনে প্রার্থী দিয়ে আমরা অন্তত সাংগঠনিক জায়গা থেকে কিছু মানুষকে উঠিয়ে আনতে পারতাম, তাহলে আমাদের অবশ্যই বেসমেন্টটা শক্ত হতো। এবং এই মুহূর্তে হয়তো আমরা হয়তো সংসদে যাওয়ার মতো বা আমাদের হয়তো নিরাপত্তাহীনতা যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে ইগনোর করে আমরা আমরা সবার সাধারণ মানুষের এক্সপেকটেশন এটাই ছিল যে আমরা যাতে 300 আসনের প্রার্থী দিই, এবং আমাদেরও চিন্তা ভাবনা সেরকম ছিল। তো আমাদের পক্ষ থেকে এক ধরনের তড়িৎ গতিতেই এই জোটের সিদ্ধান্তটি নেওয়া হয়। তো এই সিদ্ধান্ত নেওয়ার ফলে অবশ্যই অনেককেই আশাহত হয়েছে, কারণ 270টি আসন, এখন যদি আমরা 30টি আসন সমঝোতার কথা ধরি, তাহলে 270টি আসনে স্বাভাবিকভাবেই শাপলা কলি এই মার্কাটা ব্যালটে থাকছে না। স্বাভাবিকভাবেই আমার তরুণ যারা ভোটার, তারা কিন্তু অবশ্যই আশাহত হবে। তবে এই বিষয়টি যদি, এই যে যেই ধরনের কথা বলা হচ্ছে, দেখেন, এটি বারবার বলা হচ্ছে রাজনৈতিক কৌশল। এই কৌশলের আশ্রয় কিন্তু আসলে বিএনপিও নিয়েছে। বিএনপির পক্ষ থেকে অবশ্যই আমি, বা বিএনপির কোনো প্রতিনিধির পক্ষ থেকে নিশ্চয়ই আমি এই সমালোচনাটি গ্রহণ করব না, কারণ তারাও কিন্তু আসলে প্রথমবার কিন্তু জামাতের সাথে ভোট করেছে, এবং সেই জায়গা থেকে ওনারা এই ধরনের মন্তব্য করতে পারেন না। অঙ্কুরে বিনষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, এটি আমি মনে করি। তবে অবশ্যই আমরা কিছু মানুষকে আশাহত করেছি। কিন্তু আমার মনে হয় যে দেখেন, নির্বাচন একটি অনেকখানি কৌশল, অনেকখানি আম, আসলে আমাদের প্রথম নির্বাচন এটি। সুতরাং সেই জায়গা থেকে এটা আমাদের একটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখার কথা বলছি আমরা দলীয়ভাবে। তো সেই জায়গা থেকে দেখা যাক যে আমাদের তো আসলে সবে শুরু। সেই জায়গা থেকে আমরা সামনে আমাদের একটা অনেক বড় পথ আছে। সেখানে অবশ্যই আমরা এনসিপির যে স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্র্য ইনশাআল্লাহ ফিরে আসবে, এবং এটি একটি রাজনৈতিক কৌশল হিসেবে আমরা দেখছি। আচ্ছা, নিশ্চয়ই আগামীতে এই বিষয়ে নিয়ে আরো কথা হবে। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। অদ্ভুত ভাই, আপনাকে ধন্যবাদ, এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনাকেও ধন্যবাদ। আগামীতে আমরা পাবো, এবং মনিরা শারমিন, আপনাকেও ধন্যবাদ। রাজনৈতিক নানা রকম আলোচনা, নির্বাচন, সবকিছু মিলে আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে। সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ।